অলি রুম থেকে বেরিয়ে কিচেনে আসতে চিৎকার দিয়ে উঠলো। অলির চিৎকারে আলবি এক প্রকার দৌড়ে কিচেনে আসলো। কি হয়েছে? আলবি অলিকে নিজের দিকে ঘুরিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? অলি হাত দিয়ে ইশারা করলো টেবিলের উপর। আলবি সেদিকে তাকিয়ে দেখলো টেবিলের উপর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। অলি কেঁদে উঠলো। বিড়ালটার কি হয়েছে? আলবি অলির চেহারা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি দেখছি তুমি কান্না করছো কেন? বিড়ালটা হয়তো ঘুমিয়ে আছে। আলবি এগিয়ে গেল টেবিলের দিকে, কিন্তু কাছে আসতে দেখলো বিড়ালটা থেকে দুর্গন্ধ আসছে। তাছাড়া বিড়ালের চারপাশে গিজ গিজ করছে পিঁপড়ার দল। আলবি বুঝতে পারলো বিড়ালটা মারা গেছে। আলবি দ্রুত পায়ে অলির কাছে ফিরে এলো। অলি বলে উঠলো, বিড়ালটার কি হয়েছে? মা বিড়ালটাকে অনেক ভালোবাসতো, যদিও আমি পছন্দ করতাম না। কিন্তু বিড়ালটা ওভাবে পড়ে আছে কেন? বিড়ালটা কি অসুস্থ? আপনি তো ডাক্তার, আপনি বিড়ালটার চিকিৎসা করুন না। আলবি কিভাবে বলবে বুঝতে পারছে না। সে অলির মুখটা দু হাতে আঁচলায় নিয়ে বলল, আমি আম্মুর জন্য আরেকটা বিড়াল এনে দেবো, তুমি কান্না করো না। অলি আরো জোরে কেঁদে উঠলো। বিড়ালটার কি হয়েছে? আলবি কোমল কণ্ঠে বলল, আল্লাহর কাছে চলে গেছে। অলি শব্দ করে কেঁদে উঠতেই আলবি অলিকে জড়িয়ে ধরলো। আরে কাঁদছো কেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। তাছাড়া তুমি তো বিড়ালটাকে পছন্দ করতে না, তাই না? অলি ফোবাতে ফোবাতে বলল, মা জানতে পারলে অনেক কষ্ট পাবে, আর সেজন্য আমারও কষ্ট হচ্ছে। তাছাড়া বিড়ালটাকে আমি একটু একটু পছন্দ করতাম। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন জানালার কাছে এসে মেয়া মেয়া করতো। আমি বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর ফিরে আসতো। অলির বলা কথাগুলো যেন আলবির কানে এসে থেমে যাচ্ছে। সে শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি বিড়ালের দিকে আটকে আসছে। সে বিড়ালটাকে দেখে বুঝে গেছে যে না খেয়ে থাকার কারণে বিড়ালটা মারা গেছে। তার মানে গত 2 দিন ধরে এই বাড়িতে কেউ আসেনি। বিড়ালের বাচ্চা কোনোভাবে বাড়িতে আটকে পড়ে গিয়েছিল। আলবি অলিকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আম্মুকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? অলি চোখ মুখ মুছতে হাসপাতালের নাম বলতে আলবি বলল, আমার মনে হচ্ছে আমাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত। আর তোমার কথা মতো তোমাকেও তো সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আলবি বলে, হাসপাতালের সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে। চলো তাড়াতাড়ি। অলি মাথা নেড়ে নিজের রুমে ফিরে এলো। একটা বরকা পরে তার মাথায় হিজাব বেঁধে রেডি হয়ে নিল। এরই মাঝে আলবি এসে বলল, আব্বু আম্মুর এনআইডি কার্ড আছে তোমার কাছে? অলি ব্রুকুসকে তাকাতে আলবি বলল, আমি বলতে চাইছি সেখানে নাম বললেই তো হবে না। অতগুলো লোকের মাঝে আব্বু আম্মুকে খুঁজতে সমস্যা হতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে অপরিচিত কাউকে পেশেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় না, তাই আইডি কার্ড থাকলে এই ক্ষেত্রে সুবিধা হবে। বাবা মা এখনো হসপিটালে কি করছে? আমার তো মনে হয় তারা অফিসের আর শপে আছে। আলবি কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হচ্ছে আম্মু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, সেই জন্য আম্মুকে নিয়ে হসপিটালেই আছেন আব্বু। তুমি এত ভেবো না, আর তাদের আইডি কার্ড কোথায় আছে জানা থাকলে সাথে করে নিয়ে নাও। অলি একটু ঘাবড়ে গেল। আলবির কথা মতো বাবা মায়ের রুম থেকে তাদের আইডি কার্ড বের করে নিল। তারপর দরজায় তালা ঝুলিয়ে আলবি আর অলি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। 30 মিনিটের মধ্যে গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। এখন মাগরিবের সময়, আকাশের রং নরম আভার রাঙা। চারিদিক থেকে ভেসে আসছে আজানের পবিত্র ধ্বনি। বাতাসে মিশে আসছে একরকম নির্জনতা। আলবি আর অলি গাড়ি থেকে নেমে ধীর পায়ে হাসপাতালের মূল ফটকের দিকে এগিয়ে যায়। হসপিটালের ভেতরে ঢুকে এক জায়গায় আসতে অলি বলে ওঠে, এই জায়গা থেকে আমাকে কিডন্যাপ করা হয়েছিল। অলির কণ্ঠে জমে থাকা ভয়, কান্না আর বিস্ময়ের রেশ। আলবি থমকে দাঁড়িয়ে যায়, চারপাশে তাকিয়ে দেখে দেওয়ালের কোণে কোণে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি কঠিন হয়ে যায়। তবে এখন সবচেয়ে জরুরি হলো আসাবানু আর লিয়াকত হুসাইনকে খুঁজে বের করা। আলবি দ্রুত পায়ে এগিয়ে যায় কাউন্টারের দিকে। সোজা হয়ে দাঁড়িয়ে রিসেপশনে জিজ্ঞেস করে আসাবানু আর লিয়াকত হুসাইনের কথা। রিসেপশন থেকে লোকটা যেন কিছুটা থমকে যায়। বিস্ময়ের দৃষ্টি মেলে একবার আলবির দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকায়। আপনারা ওনাদের কি হন? আলবি বলল, ওর নাম অলি ও তাদের মেয়ে, আর আমি আলবি তাসনিম মির্জা, অলির হাজবেন্ড। রিসেপশনিস্ট একবার অলির দিকে তাকিয়ে আবারও আলবির দিকে তাকায়। আমি আপনাকে চিনি, আপনি কি কার্ডিওলজিস্ট তাসনিম মির্জা? আলবি মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনি কাইন্ডলি যদি বলতেন যে ওনারা এখানে আছে কিনা। রিসেপশনিস্ট আলবিকে ইশারা দিয়ে কিছু বললে আলবি থমকে যায়। সাথে সাথে আলবির চোখে মুখে অদ্ভুত এক ধরনের বদল ঘটে, যেন মুহূর্তে তার চোখের ভাষা বদলে গেছে। সাবধানতা আর বিস্ময়ের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। এদিকে অলি কিছুই বুঝতে পারছে না, বেকুল হয়ে বলে ওঠে, আমার মনে হচ্ছে মা বাবা এখানে নেই, আমাদের আগে শপে গিয়ে দেখা উচিত ছিল। আলবি হঠাৎ করে অলির বাহু ধরে বলল, অলি তোমার কিছু খেয়ে নেওয়া উচিত, তুমি দুপুরে কিছুই খাওনি। অলি বিরক্ত হয়ে বলে ওঠে, আরে আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর আপনি আমাকে খেতে বলছেন। আলবি অলিকে টেনে অন্যদিকে নিয়ে বলল, আমরা তাদের খুব শীঘ্রই পেয়ে যাবো, তুমি আগে কিছু খেয়ে নাও। কথাগুলো বলতে বলতে আলবি অলিকে টেনে বাইরে নিয়ে আসলো। তারপর পকেট থেকে অলির ফোনটা বের করে দিহানকে ইমেল পাঠালো। দিহানের ফোন নম্বর আলবির মুখস্থ নেই। এতদিন দিহানের সাথে ইমেলের মাধ্যমে কথা
কথাবার্তা হয়েছিল। আলবির কার্যক্রমে অলি খানিকটা বিরক্ত হয়ে গেছে। আপনি আজব বিহেভ কেন করছেন? আর ওই মেয়েটা ইশারা করে কি এমন বলেছে যার জন্য আপনি আমাকে এভাবে টেনে নিয়ে এলেন? আলবি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে হঠাৎ করে এসে অলিকে জড়িয়ে ধরলো। অলি আলবিকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি কেন এমন করছেন? উনি ইশারায় কি বলেছে? আলবি অলিকে ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু বলেনি। এই ব্যাপারটা বাদ দিয়ে চলো কিছু খেয়ে নেই, আমিও কিন্তু না খেয়ে এসেছি। অলি আর না করতে পারলো না। আলবি অলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। কি খাবে? অলি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আপনার হয়তো বেশি ক্ষুধা লেগেছে, আপনি যা খাবেন তাই অর্ডার করুন। আপাতত আমি কিছুই খেতে পারবো না, মা বাবাকে না দেখা অব্দি গলা দিয়ে খাবার নামবে না। আলবি বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে হঠাৎ অলির হাতটা নিজের হাতের মতো নিয়ে নেয়। অলি অবাক চোখে আলবির দিকে তাকায়। আলবি মাথা নিচু করে বলে, আমি জানি আমার জন্য তোমার অনেক বিপদে পড়তে হয়েছে, আমার জন্য তোমার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সব রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেবে, আমার জন্য না হলেও নিজের বাচ্চাটার জন্য। আমি জানি শুধুমাত্র বাচ্চাটার জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে, নয়তো তুমি মরে গেলেও আমাকে বিয়ে করতে না। সেই থেকে আমি বুঝতে পারি যে বাচ্চাটাকে তুমি কতটা ভালোবাসো। আচ্ছা, তুমি বাচ্চাটার জন্য নিজেকে সামলে নিতে পারবে তো? দেখো, বেশি স্ট্রেস নিলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে। অলি ভয় পেয়ে গেল। আপনি আজে বাজে কথা বলবেন না একদম, বাবুটা আমার প্রাণ, ওর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। আপনার তো ওর জন্য টান নেই, সেজন্য এসব কথা বলতে পারলেন। আচ্ছা, আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার সব সম্পত্তির মালিক আমার বাবু হবে বলে কি আপনি ওকে অপছন্দ করেন? আলবি অবাক চোখে অলির দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা বললে? আর আমি বাচ্চাটাকে অপছন্দ করি সেটাই তোমাকে কখন বললাম? কেমন অলি, বাচ্চাটার জন্যই আজকে তোমার পরিস্থিতি এতটা খারাপ। রিফাত নিশ্চয়ই বাচ্চাটাকে মেরে ফেলার জন্যই তোমার পেছনে লেগেছে। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। আর সত্যি বলতে বাচ্চারা না থাকলে তুমি আমাকে বিয়ে করতে না, সেটা তোমার জন্য ভালো হতো। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারছি না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি বুঝতে পারছো? আলবির কথাগুলো শুনে অলি থমকে গেল। সে বেশিরভাগ সময় আলবিকে বুঝে উঠতে পারে না। অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুধু আমার পাশে থাকুন, আমাদের কিছুই হবে না। আলবি মাথা নেড়ে খাবার অর্ডার করলো। খাবার দিয়ে ওয়েটার চলে যেতে দিলেই আলবি ওয়েটারকে ডাক দিল। তারপর তাদের জন্য দিয়ে যাওয়া খাবারগুলো থেকে কিছুটা খাবার অন্য প্লেটে তুলে ওয়েটারের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি আগে টেস্ট করুন। আলবির কথাটা শুনে ওয়েটারের সাথে সাথে অলিও চমকে তাকালো আলবির দিকে। স্যার, আমি কিভাবে খেতে পারি? আলবি গম্ভীর কণ্ঠে বলল, আপনি খেতে না পারলে আমরাও খেতে পারবো না, নিয়ে যান এগুলো। ওয়েটার দ্রুত প্লেটটা উঠিয়ে খাবারটুকু খেয়ে নিল। আপনি এখানে কিছুক্ষণ বসুন। ওয়েটার মনে মনে আলবিকে পাগল ভেবে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আলবি সন্দেহ দূর হয়ে যায়। ওয়েটারকে বলল, আপনি এখন যান। ওয়েটার চলে যেতেই আলবি অলির দিকে খাবার এগিয়ে দেয়। অলি ভ্রুকুচকে আলবির দিকে তাকায়। আপনি ওয়েটারকে খেতে বললেন কেন? এরকমটা কি করে? কেউ করে না, তবে এখন থেকে আমাদের করতে হবে। আমি কালকেই পয়জন ডিটেকটিভ ডিভাইস আনবো, তার আগে তুমি কারো দেওয়া কিছুই খাবে না। পয়জন? অলি বিড়বিড় করে বলল, কিন্তু পরক্ষণেই ভাবলো আলবি ঠিকই বলেছে। খাওয়া দাওয়া শেষ হতে আলবি অলির হাত ধরে অলিকে টেনে তুললো। চলো এখন আমরা আম্মুর শপে যাবো আম্মুকে খুঁজতে। তুমি কিন্তু একদম চিন্তা করবে না, বুঝলে? আমি তো আছি, তাই না? আমরা দুজন মিলে তাদেরকে ঠিকই খুঁজে বের করে ফেলবো। অলি হ্যাঁ বতক মাথা নেড়ে আলবির সাথে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আলবি পুনরায় দিহানকে মেল পাঠায়। হসপিটালে গিয়ে রিসেপশনিস্টের সাথে ভালো করে কথা বলে দেখ। পুরোটা শোনার পর আমাকে সাথে সাথে মেল পাঠাবে, ঠিক আছে? দিহান ছোট্ট করে লিখলো, আর 1 ঘন্টা লাগবে, আমি কেবল অর্ধেক রাস্তায় এসেছি। আলবি গাড়ি স্টার্ট দিতেই অলি বলল, ফোনটা একটু দিবেন। আলবি বিনা বাক্যে ফোনটা অলির দিকে এগিয়ে দিল। অলি নোমানের নম্বরে ডায়াল করতে চাইলো, কিন্তু পরক্ষণে আলবির দিকে তাকিয়ে বলল, নোমান ভাইয়া আমাকে সেখান থেকে বের করার বিনিময়ে আমি তাকে 10 লক্ষ টাকা দেবো বলেছি। তার নানু অসুস্থ, চিকিৎসার জন্য তার অনেক টাকা লাগবে। সে টাকা ম্যানেজ করার জন্য সে রিফাতের হয়ে আমাকে কিডন্যাপ করেছিল। আলবি একবার অলির দিকে তাকিয়ে পুনরায় সামনের দিকে তাকালো। ওকে আম্মুর শপের সামনে আসতে বলো, টাকা দিয়ে দিব। আলবিকে বোঝাতে পেরে অলি একটা শ্বাস ফেললো। তারপর নোমানকে কল দিল। 2 বার রিং হতে নোমান কলটা রিসিভ করে। অলি একবার আলবির দিকে তাকিয়ে কলটা লাউড স্পিকারে দেয়। হ্যালো অলি, তুমি কোথায় আছো? তুমি জানো না তোমাকে না পেয়ে বস আমাকে হুমকি দিচ্ছে যে আমার নানুকে নাকি মেরে ফেলবে। প্লিজ অলি, তুমি ফিরে এসো। কথাটা শুনে আলবি অলির হাত থেকে ফোনটা নিয়ে বলল, অলি ফিরে যাবে না। আর আপনিও চিন্তা করবেন না, আপনার নানুর লোকেশন সেন্ড করুন, আমি তার ব্যবস্থা করছি। আপনার বস এই জন্মে আর আপনার নানুকে খুঁজে পাবে না। আলবির কণ্ঠ শুনে প্রথমে ঘাবড়ে গেল নোমান। বলল, ভাই আমার নানু কর্মীটোলা হাসপাতালে আছে, তবে বস হয়তো তার উপর নজর রেখেছে। আপনি কিভাবে আমার নানুকে বাঁচাবেন? আলবি গম্ভীর কণ্ঠে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু নিজেকে সেফ রাখুন আর আপনার নানুর নাম পরিচয়টা মেসেজ করে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আলবি কল কেটে দিয়ে একটা নির্জন জায়গায় গাড়ি থামালো। তারপর অলির দিকে তাকিয়ে বলল, আমাকে একটু সবচেয়ে খুলে বলো তো, তুমি জানলে কিভাবে যে নোমানের বস রিফাত? অলি কিছুক্ষণ ভেবে বলল, আমি তার কণ্ঠ শুনে ধরে ফেলেছিলাম যে সেটা রিফাত, কারণ তিশা আপুর মেহেন্দির রাতে তার সাথে আমার কথা হয়েছিল। সে আমাকে মায়ের কাছে দিয়ে আসবে বলে আপনার রুমে নিয়ে গিয়ে আমাকে আটকে দিয়েছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু ও কেন এমন করেছে সেই ব্যাপারে কিছু বলেছে? অলি কিছুক্ষণ ভেবে বলল, সে ঠিক কি বলেছে আমি পুরোটা বলতে পারবো না, কারণ তাকে আমি সামনাসামনি দেখিনি। সে ফোনে
তখনই আমাকে বলেছিল যে সে নাকি আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আমাকে নাকি তাদের প্রয়োজন। সে চাইছিল আমি যেন ডিভোর্স পেপারে সাইন করে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলি। অলির কথাগুলো শুনে আলবির চল শক্ত হয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো রিফাতকে আমি নিজের হাতে মারবো। রিফাত তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, এইসবের পেছনে শুধু রিফাত নয়, আরো একজন আছে, আমি তাকে চিনতে পারিনি। আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। আরেকজন ছিল মানে? অলি একটা শুষ্ক ঢোক গেলে বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করতে না চাইলে রিফাত আমাকে মেরে ফেলার অর্ডার দেয়, কিন্তু সেই লোকটা রিফাতকে বলে যে আমি ডিভোর্স পেপারে সাইন না করা পর্যন্ত যেন আমাকে না মারে। আমি সাইন না করলে নাকি আপনি কখনো দ্বিতীয় বিয়ে করবেন না। অলির কথা শুনে আলবি একটা শ্বাস ফেলে বলল, এসব কেমন কথা? আমি দ্বিতীয় বিয়ে করলে সেই লোকটা লাভ কি? সেটা তো জানি না, কিন্তু সেই লোকটার কণ্ঠটা আমার পরিচিত লেগেছিল। আমার মনে হচ্ছে লোকটা আমাদের পরিচিতই। আলবি কিছুক্ষণ ভেবে বলল, রিফাত কি বুঝতে পেরেছিল যে তুমি তাকে চিনেছো, বা রিফাত কি তোমাকে নিজের নাম বলেছিল? অলি না বোধক মাথা নেড়ে বলল, মা বলতো যদি বাড়িতে ডাকাত আসে তাদেরকে চিনতে পারলেও সেটা প্রকাশ করতে হয় না, তাহলে নাকি ডাকাত রেগে গিয়ে খুন করে ফেলতেও পারে। আমি সেজন্য রিফাতকে চিনতে পেরেও সেটা কাউকে বুঝতে দেইনি, এমনকি নোমান ভাইয়াকেও এই ব্যাপারে কিছুই বলিনি। বাহ, অনেক ভালো কাজ করেছো। আম্মু ঠিকই বলেছে, তুমি রিফাতকে চিনতে পেরেছো সেটাও বুঝতে পারলে। আলবির কথা শেষ করার আগে অলির দিকে তাকে বলে উঠলো, ওরা তোমাকে অনেক মারধর করেছে তাই না? অলি মৃদু হেসে বলল, বেশি না, শুধু গুনে গুনে 30-35টার মতো থাপ্পড় মেরেছিল। অলির কথা শুনে আলবির বুকটা ধপ করে উঠলো। স্টিয়ারিং এর উপরে থাকা হাতটা শক্ত হয়ে গেল। নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে। আলবি অলির দিকে তাকিয়ে বলল, সরি অলি, আমার বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও। অলি বাইরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি বলছেন কেন? আপনার জায়গায় আমি থাকলে আমি আরো বেশি প্রতিক্রিয়া করতাম। আপনি তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমি হলে অন্য কারোর সাথে দেখা মাত্রই আপনাকে খুন করে ফেলতাম। আমি যদি জানতাম আপনি সেখানে লুকিয়ে আছেন, আমি কখনোই এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না। আমি এখনো ভেবে পাই না যে নোমান ভাইয়াকে আই লাভ ইউ বলতে দেখো আপনি আমাকে জীবিত রেখে চলে আসলেন কিভাবে। আলবি অলির দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে তোমাকে কিছু বলতাম? আমি যেখানে নিজেই তোমার কাছে অপরাধী, সেখানে তোমার অপরাধের জন্য কিভাবে শাস্তি দেবো আমি? তুমি ভালোবেসে আমাকে বিয়ে করনি, শুধুমাত্র বাচ্চাটার জন্য বিয়ে করেছিলে। সেটা জানার পরও কিভাবে তোমাকে নিজের কাছে আটকে রাখবো? আমি যে সবসময় তোমাকে সুখী দেখতে চেয়েছি, তাতে তুমি যদি অন্য কারোর সাথে সুখী থাকো সেটাও চলবে। অলি আলপির দিকে না তাকিয়ে বলল, আমার সুখ তো আমার বাবু আর বাবার মাঝে আছে। আমি হয়তো আপনাকে ভালোবাসি না, তবে আপনি তো ভালোবাসেন। আপনি চাইলে আমি আপনার সাথেই সুখে থাকবো, তবে সেটার জন্য আপনাকে আমার বাবুর বাবা হতে হবে। বিশ্বাস করতে হবে যে এটা আপনার সন্তান, একজন বাবার মতো ভালোবাসতে হবে। তবে সেই জন্য আমি প্রমাণ দিতে পারবো না যে সেটা আপনার সন্তান, কারণ সেটা আমার আর আমার বাবু দুজনের জন্যই লজ্জাজনক। আলবি ভ্রুকুসকে বলে ওঠে, তুমি এইভাবে কথা কিভাবে বলো? তোমার বয়স তো 15 বছর, কিন্তু মাত্রই মনে হলো তোমার বয়স 25 বছর। অলি একটা শ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে আমার পরিস্থিতিটাই এরকম যে আমি 25 বছরের নারীদের মতোই সবকিছু অনুভব করতে পারছি। হয়তো পরিস্থিতি আমাকে এইসব কথা বলা শিখিয়ে দিয়েছে। তবে আপনি মূল কথা থেকে সরে যাচ্ছেন। আলবি হঠাৎ করে অলিকে নিজের কাছে টেনে নিল। অলির মুখটা উঁচু করে অলির চোখের দিকে তাকালো। অলি চোখ সরিয়ে দিতে চাইলো। আলবি বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল, আমার দিকে তাকাও, একটা প্রশ্ন করব। অলি আলবির দিকে তাকাতে আলবি বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে বাচ্চাটার বাবা আমি, তাহলে আমি বিশ্বাস করে নেব, আর কোনো প্রমাণ দরকার নেই। অলি একটা শুষ্ক ঢোক গিলে আলবির চোখে চোখ রেখে বলল, আমার গর্ভে থাকা বাবুটার বাবা আপনি। অলির কথাটা শোনা মাত্রই আলবি আচমকাই অলির কপালে নিচের ঠোঁট ছোঁয়ালো। আলবির স্পর্শে অলি মারাত্মকভাবে কেঁপে উঠলো। সে অটোমেটিক ধাক্কা দিয়ে আলবিকে নিজের থেকে সরিয়ে দিল। আলবির কিছুটা খারাপ লাগলেও সে রিয়াক্ট করলো না। মাঝে মাঝে বাবুর পাশাপাশি বাবুর বাবাকে নিয়েও একটু ভেবো। সারা জীবন এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান করে দিলে কিন্তু বাবুর বাবার আয়ু কমে যাবে। অলি না চাইতো লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। সে কি করবে? আলবির স্পর্শে সে ভয় পায়, ভীষণ ভয় পায়। তো হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো গল্পের সামনে বড় একটা ধাক্কা অপেক্ষা করছে। তো যারা একটু বেশি ইমোশনাল তারা নিজেকে সামলাই নিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।